জমি রেলের জমি বিক্রি করছিস? তুই একবারও বলিস নাই পরিবহনে তুই কত টাকা দুর্নীতি করতেছিস? তুই একবারও বলিস নাই রেলওয়ে টেন্ডারবাজিতে খামকে পোলা তোর বউরে কতবার বিক্রি করছিস? খালেদ মহিউদ্দিনরে বলবো বোতলে ভরে তোর জন্য এক বোতল যেন পেশাব পাঠিয়ে দেয়। শুয়ারের বাচ্চা, তুই খালেদ মহিউদ্দিনের মুখ খা। এটা একটা বিরাট পাওয়ার, ওই পাওয়ারটার বিরুদ্ধেই আপনারা চলে গেলেন না। এই পাওয়ারের সাথে লড়তে যায় না, এই পাওয়ারের সাথে লড়তে না যায়, এই পাওয়ারটাকে কাজে লাগান। অবশেষে বিএনপির স্থায়ী কমিটির বিতর্কিত সদস্য জনাব মির্জা আব্বাসকে জয় বাংলা করে দিলেন পিনাকি ভট্টাচার্য। মির্জা আব্বাসের যে গোপন রহস্য পিনাকি ভট্টাচার্য ফাঁস করে দিয়েছেন, প্রমাণ সহ দলিল সহ, বাংলাদেশে মির্জা আব্বাসের রাজনীতি নেই, মির্জা আব্বাস জয় বাংলা হয়ে গেছে। আর যে অ্যাকশন আমি দেখছি, আমার মনে হয় যে এই অ্যাকশনটা কার্যকর অ্যাকশন, যে আওয়াজ হবে কিন্তু কি হবে না, সরি মাইর হবে, আওয়াজ হবে না। যেভাবে বাটাম দেওয়া হয়েছে, এই বাটামে খুব প্রকাশ করছি। জনাব পিনাকি ভট্টাচার্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন, এটি এক প্রকার নিশ্চিত হয়ে গেছে। আপনারা ধরে নিতে পারেন যে এই উপন্যাসটির জন্য তিনি নোবেল পুরস্কার পাচ্ছেন, যেটি এক প্রকার নিশ্চিত। ডক্টর ইউনূসের চমকে খুব অল্প সময়ে যা ঘটেছে, বাংলাদেশ অবাক, পুরো বিশ্ব অবাক। মানে কেউ এটা কল্পনা করতে পারেন যে এত তাড়াতাড়ি এত বড় ঘটনা ঘটতে পারে। প্রিয় দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটুও না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস, আপনি যে বলছেন ওদের হাতের ওদের কলমের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না, সংস্কার যদি করেন আমরা কারেকশন করব। কারণ কি সংস্কার মানবেন না কেন? আপনাদের আন্দোলনের মধ্যে কিন্তু শেখ হাসিনা রেজিমের পতন হয় নাই। আপনাদের স্টেক কতটা আছে সেটা ভাইবা কথা বলে, কিন্তু যে বিষয়ে এখানে কথা বলেছে আমি তার এই বিষয়টাকে সাপোর্ট করি। আমি তো বাংলাদেশের দালাল, আপনাদের মনে আছে তো? আমি বলেছি আমি কাকে পছন্দ করি আর না করি তাতে কিচ্ছু আসে যায় না। বাংলাদেশের পক্ষে যারা কথা বলবে আমি তার পক্ষে আছি। আমি বাংলাদেশের দালালি করি রে ভাই। তো খালেদ মহিউদ্দিন যখন বলে যে এই মির্জা আব্বাস, আপনাদের হাসিনার পতনে, স্বৈর শাসকের পতনে আপনাদের তো কোনো ভূমিকা নাই, আপনারা তো তাদের সহকর্মী ছিলেন, আপনারা তো হাসিনাকে অ্যাসিস্ট করেছেন 17 বছর ক্ষমতায় থাকার জন্য। তাইলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারকে আপনি কেন মেনে নেবেন না? খালেদ মহিউদ্দিন এই কথা বলল। পিনাকি ভট্টাচার্য প্যারিস থেকে এটা নিয়ে কথা বলল। আমি এটা নিয়ে কন্টিনিউয়াসলি কথা বলছি। যখন আমরা এগুলো নিয়ে কথা বলছি তখন মির্জা আব্বাস আর টিকে থাকতে পারে নাই। তখন সে প্রেস কনফারেন্স, দরবেশের সালমান রহমানের টাকা খেয়ে মোটা হয়েছেন, স্বাস্থ্য ভালো করেছেন, চেহারা সুন্দর করেছেন, লম্বা লম্বা কথা বলেন। মির্জা আব্বাস প্রথম, আমি খালেদ মহিউদ্দিনকে দিয়ে শুরু করি। আপনি বলেছেন সালমান রহমানের টাকা খেয়ে একটু শরীর মোটা করেছে, তরতাজা করেছে, দেখতে সুন্দর হয়েছে। খালেদ মহিউদ্দিন সবসময় আপনার চেয়ে দেখতে সুন্দর। খালেদ মহিউদ্দিন যে মুহূর্তে যোগ্যতা অর্জন করে বিসিএস পরীক্ষা দিয়েছে এবং তারপরে লেখাপড়া করে যোগ্যতা ভিত্তিক বিচারে চাকরি পেয়েছিল, ম্যাজিস্ট্রেটের চাকরি, তো দেখতে তখন থেকেই ভালো ছিল। ওর পিছনে মেয়েরা এমনি লেগে থাকতো, ওর চেহারা সুন্দরের দরকার ছিল না। এখন একটা মানুষ যখন তার পেশা পরিবর্তন করে, সে চিন্তা করেছে মিডিয়া সে ভালো করবে, কথাবার্তা সে ভালো বলে। সে সালমান রহমানের মতো একজন পিশাচ তাকে টার্গেট করেছে, ওই পিশাচ ইন্ডিপেন্ডেন্টে তাকে টেনে এনেছে, তাকে প্রডিউস করেছে, তার টাকা খেয়েছে। এখন সালমান রহমান কোথাকার কোন আলা হযরত? সালমান রহমান হলো বাংলাদেশের সবচেয়ে বড় চোর, ব্যাংক ডাকাত, দর্শক, খানকির পোলা, শুয়োরের বাচ্চা। এখন খালেদ মহিউদ্দিন যদি এই খানকির পোলার কাছ থেকে পয়সা নেয় থাকে, ওই টাকা খাওয়া তো ভালো, ওটা তো হালাল। কারণ খালেদ মহিউদ্দিন তো কাজ করে পয়সা নিয়েছে। খালেদ মহিউদ্দিন কি বিনা কাজে পয়সা নিয়েছে? কিন্তু খালেদ মহিউদ্দিন কি তোমার মতো চাঁদাবাজি করে, জমি দখল করে, সায়দাবাদে সালাউদ্দিন এমপির সব গুন্ডা পান্ডাদের তারাই ওই পরিবহন বাণিজ্যে প্রতিদিন 1 থেকে 1.5 কোটি টাকা কামাইয়া তো শরীর মোটা করে দেয় রে শুয়োরের বাচ্চা, এই হারামজাদার বাচ্চা? খালেদ মহিউদ্দিন কি তোর মতো গাবুর হয়েছে, তোর মতো ইতর হয়েছে শুয়োরের বাচ্চা? যেখানে 1 কাঠা জমির মূল্য 40 লাখ টাকা, খানকির পোলা তুই ওই 1 কাঠা 1 বিঘা বেচছে 40 লাখে। শুয়োরের বাচ্চা, ওই নাকি তোর বাবার পুটকি মারার পয়সা? শুয়োরের বাচ্চা, শুয়োরের বাচ্চা তুই মিটিংয়ে গালি দাস, শাওয়ার পোলা। তুই কি একবারও কইছিস যে তোর অপরাধের ফিরিস্তি তুই এগুলা কেমনে করছিস? এই চুতপারানি, তুই একবারও রেসপন্ড করিস নাই। তুই কত জমি রেলের জমি বিক্রি করছিস? তুই একবারও বলিস নাই পরিবহনে তুই কত টাকা দুর্নীতি করতেছিস? তুই একবারও বলিস নাই রেলওয়ে টেন্ডারবাজিতে খামকির পোলা তোর বউরে কতবার বিক্রি করছিস? তোর এখন খালেদ মহিউদ্দিনের চেহারা দেখে তোর হিংসা লাগে? হ্যাঁ শুয়োরের বাচ্চা, খালেদ মহিউদ্দিনরে বলবো বোতলে ভরে তোর জন্য এক বোতল যেন পেশাব পাঠিয়ে দেয়। শুয়োরের বাচ্চা, তুই খালেদ মহিউদ্দিনের মুখ খা। সোশ্যাল মিডিয়াকে আপনারা ভিলেন বানায় ফেললেন। সোশ্যাল মিডিয়ার কি পাওয়ার আপনারা জানেন না?
বুঝেন নাই জুলাই আগস্টে সোশ্যাল মিডিয়ার কি পাওয়ার। ওই পাওয়ারের ভয়েই তো নেটওয়ার্ক বন্ধ করে দিছিল, ওয়াইফাই বন্ধ করে দিছিল, সরকার বুঝা ফেলাইছিল, পতিত সরকার বুঝা ফেলাইছিল। এটা একটা বিরাট পাওয়ার। ওই পাওয়ারটার বিরুদ্ধে আপনারা চলে গেলেন। কিভাবে গেলেন? কিভাবে আপনাদের মুখে আসলো সুরের দল? কিভাবে বললেন জন্মের ঠিক নাই? একজনকে বলা মানে সবাইকে বলা। কারণ কি জানেন, এখন এই অনলাইন ইউটিউব ফেসবুক এটা যে কি শক্তি, এই সোশ্যাল মিডিয়ার যে কি শক্তি আজকে থেকেই আপনি বুঝতে পারতেছেন না? দেখছেন তো নিশ্চয়ই পিনাকি ভট্টাচার্যের কন্টেন্টটা আপনারা দেখছেন তো? না, নিশ্চয়ই দেখছেন। দেখার পর বুঝতে পারতেছেন কি পাওয়ার, মারাত্মক পাওয়ার। তো এই পাওয়ারের সাথে লড়তে যায় না, এই পাওয়ারের সাথে লড়তে না যায় এই পাওয়ারটাকে কাজে লাগান। আপনারা কি করলেন গত 8 মাসে? এই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাইছেন। যখন আইসা বুঝলেন সোশ্যাল মিডিয়ার মর্ম, তখন হাজার হাজার ফেক আইডি দেখাই দিল। তো সবই তো দেখাই দিচ্ছে, দেখলেন তো আপনাদের ফেক আইডি এগুলা দেখে মানুষ হাসতেছে না? আপনাদের কমেন্ট বক্সে যায় কি কমেন্ট করতেছে, হাসি রিয়াকশন দেখেন না? এই যে খোকা ভাই ছেলে ইসরাত খুবই পপুলার, লন্ডনে গেছে, তারেক রহমানের সাথে ছবি তুলছে, কথা বলছে, তারেক রহমান তাকে খুবই পছন্দ করে এবং ফাইটও দিছে। ভাই এই যে পতিত সরকারের আমলে তার গাড়ি ভাঙচুর হয়েছে, পুলিশের সাথে তর্ক বিতর্ক হয়েছে, মামলা হয়েছে, বহুত কষ্ট করছে, তার পক্ষে অনেকেই ছিল। উনি একটা স্ট্যাটাস দিছে ডিসেম্বরেই নির্বাচন চাই। তারপর দেখেন তো হাসি রিয়াক্ট হাজার হাজার, এবং কমেন্টে যায় দেখেন তো উনার পক্ষে একটা কমেন্ট খুঁজে পাবেন, সবাই উনাকে নিয়ে হাসি তামাশা করতেছে। তার মানে বুঝতে পারতেছেন আপনারা সোশ্যাল মিডিয়ার পাওয়ারটা? সোশ্যাল মিডিয়া হলো একটা আগুন, এই আগুন নিয়ে খেলতে গেলে ভাই হাত পুড়বে। আপনাদের হাত পুড়ছে, মুখোশ উন্মোচন করে দিছে, কত বড় হুমকির মুখে ফেলে দিছে আপনাদের একজন হেভি ওয়েট রাজনীতিবিদকে। চিন্তা করতে পারেন? এইভাবে আর লড়তে যায় না। গালি হচ্ছে বুঝছেন, শব্দ বোমা। এটা শেফুদা আবিষ্কার করছিল। এই শব্দ বোমাকে রাজনীতি করতে গেলে ভয় পাইলে হবে? এগুলা মাইনা নিতে হবে। আর এই শব্দ বোমার কথা বলেন ফখরুল সাহেব, আপনার মেয়ের জামাই ফাহিম সাহেব, উনি যে শব্দ বোমা মারেন, বাপ রে বাপ, এদিক থেকে ওদিকে নিয়ে যায় তো একদম ছিদ্রি করে ফেলায়, বড় বড় শব্দ বোমা মারে। উনারটা শুনতে হয়তো ভালো লাগে, কারণ নিজেদের লোক, ইনারাও আপনাদের লোক। আপনারা ভুল করছেন, ওনাদেরকে আঙ্গুলি কইরা ভুল পথে চলে গেছেন। এখনো সময় আছে, টিকতে পারবেন না, জানেন টিকতে পারবেন না। একজন একজন করে মুখোশ কইরা ফেলাবে। ওনারা যারে ধরে তারে তো বুঝছেন ওই যে জয় বাংলা কইরা দেয়, বুঝেন না? জয় বাংলা কইরা দেয়। এবার আসি আপনাদের ভুল রাজনীতি নিয়ে, যে গান গাইলাম ভুল, সবই ভুল। কি ভুল জানেন? এই যে আপনারা যেভাবে এখন সোশ্যাল মিডিয়ার পিছনে লাগছেন, সবার মধ্যে কি আলোচনা হইতেছে জানেন? আপনারা ক্ষমতায় আসলে সোশ্যাল মিডিয়ার গলা টিপা ধরবেন, কাউকে কথা বলতে দিবেন না। আপনাদেরও একজন হারুন থাকবে, সবাইকে ডাইকা নিয়ে যায় ওইখানে লিখিত নিবে, আর কোনো স্ট্যাটাস দেওয়া যাবে না, আর কোনো কথা বলা যাবে না। এবং এই যে চ্যানেলগুলো আছে প্রত্যেকের গলা টিপা ধরবেন। এই মেসেজটাই তো আপনারা পৌঁছাইয়া দিবেন সবাই ঘরে ঘরে, কানে কানে। এখন কই যাইবেন? কিভাবে এখন আমাদেরকে সান্ত্বনা দিবেন? কিভাবে বুঝাইবেন যে না না না, আমরা এখন সংস্কার চাই, আমরা ইউনূস স্যারের পিছনেই আছি, নির্বাচন পরে দেন, কোনো অসুবিধা নাই? এই ধরনের কথা বললেও কিন্তু কেউ বিশ্বাস করবে না। কারণ কি জানেন? আপনাদের একটা চেহারা ফুইটা উঠছে, আপনারা ভুল রাজনীতি করছেন, ওই জন্য ভুল, সবই ভুল বললাম। কেন বললাম শুনেন, আপনাদের সোশ্যাল মিডিয়ায় কোনো লোকজন নাই। আপনাদের কর্মীরা কেমন কর্মী? সোশ্যাল মিডিয়ার সম্বন্ধে এদের কোনো বিন্দু মাত্র জ্ঞান নাই। জ্ঞান যদি থাকতো তাহলে একজন ধরা পড়লে আরেকজন তো সাবধান হয়ে যেত। সোশ্যাল মিডিয়ায় কি আসে? আপনারা থানা আক্রমণ করেন, আপনারা কয়েদি ছুটায় নিয়ে যান। একজনকে আমি দেখছি জানেন, শত শত গাছ কাটা ফেলাইছে, কারণ তার বাড়ি দেখা যায় না, এই জন্য গাছ কাটা ফেলাইছে। দূর থেকে যেন তার বাড়ি দেখা যায়। কেউ কারো গরু লয়ে চলে যেতেছে, কেউ কারো দোকান লয়ে চলে যেতেছে, কেউ টেম্পো স্ট্যান্ড নিয়ে আছে। কেন সোশ্যাল মিডিয়াতে নাই? কেন আপনারা প্রচার করেন না শহীদ জিয়াউর রহমানের আদর্শগুলা? উনি তো সবার জন্য দুয়ার খুলে দিয়েছিলেন, রাজনীতির দুয়ার খুলে দিয়েছিলেন, সবাইকে কাছে ডাইকে নিয়ে আসছিলেন। আপনারা কেন জিয়াউর রহমানের ওই খাল খননের ভিডিওগুলা আমাদেরকে দেখাইতে পারেন না? আপনারা কেন ওনার ছিঁড়া গেঞ্জির ওই ভিডিওগুলা বিটিভি তো আছে, সেগুলো আমাদের কাছে প্রচার করতে পারেন না? আপনারা কেন আপসহীন নেত্রী খালেদা জিয়ার কর্মগুলা তুলে ধরতে পারেন না? ওনাদের ভাষণ আছে, অনেক কথা আছে। পিনাকি দাও আজকে স্ট্যাটাস দিছে যে আপনারা এগুলা কেন করেন না? এগুলো যদি করতেন তাহলে তো রাজনীতির চেহারা চেঞ্জ হয়ে যেত। কেন করেন না? বরঞ্চ আপনারা এমন কিছু করতেছেন যেটা দিয়ে আপনারা ডুইবা যাইতেছেন। ওই যে পাপিয়া এবং হারুন চাঁপাইনবাবগঞ্জে, উনি আজকে কি বলছে জানেন? যে এই যে হুজুররা আছে, আলেমরা আছে, এরা কোনো ভোট চাইতে পারবে না, এরা রাজনীতি করতে পারবে না, এদের পিছনে নামাজ পড়াও ঠিক হবে না যদি এরা রাজনীতিতে আসে। এদের কাজ শুধু নামাজ পড়াবে, আর আপনারা যখন শপথ নিবেন আয়সা কোরআন তেলাওয়াত করবে, আর কোনো কাজ নাই। ফেরিওয়ালা, দোকানদারওয়ালা, চাওয়ালা সবাই রাজনীতি করতে পারবে, দেশের সবাই রাজনীতি করতে পারবে, হুজুররা রাজনীতি করতে পারবে না। তার মানে কি? আপনারা ক্ষমতায় আইসা ওনাদের মুখ বন্ধ করে দিবেন, ওনাদের ভোটের খাতা থেকে নাম কাইটা দিবেন, ওনাদের আইডি কার্ড ছিনিয়ে নিয়ে যাবেন, ওনারা রাজনীতি করতে পারবে না। কে বলছে আপনাদেরকে রাজনীতি করতে পারবে না? এই কথাগুলা কার ইশারায় বলতেছে? যার ইশারায় বলুক
হাই কমান্ডের ঘাড়ে যা পড়তেছে। কিন্তু এই যে পাপিয়া আরুন ওনারা যা বলছে যে হুজুররা রাজনীতি করতে পারবে না, ভোট চাইতে পারবে না, নাইলে ওদের পিছনে নামাজ পড়া নাকি ঠিক হবে না। হাই হাই হাই, আপনাদের মুখে গুলো মানায়? আপনাদের মধ্যে আরো কিছু মুরব্বী আছে যারা সারাক্ষণ আইসা ওই যে রাজাকার, আলবদর, রাজাকারের বাচ্চা এগুলা বলতেছে, এবং হুজুররা কিভাবে হেলিকপ্টারে যায়, কিভাবে এত টাকা কামায়, উনাদের টাকা পয়সার হিসাব নিতেছে। আর যারা হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেল তাদের নিয়ে কোনো কথা বলেন না। এমনকি শহীদ জিয়ার রহমানের আদর্শগুলো তুলে ধরেন না। দেখেন মক্কা থেকে মদিনা যাওয়ার সময় এই যে নিম গাছগুলা লাগাইছে শহীদ জিয়ার রহমান, সেই কথা তো বলতে পারেন। আজমির শরীফের সামনে ঢুকতে যায় যে বড় ঝাড়বাতিটা, কেউ জানে এটা তো জিয়ার রহমানের গিফট দেওয়া? কেউ জানে? আপনারা জানান না, কিভাবে জানাবেন? আপনারা আপনাদের যে চেহারাগুলো আমাদেরকে দেখাইতেছেন, এই চেহারা তো আমরা গত 16 বছর দেখাইছি। এই চেহারা কি মানুষ দেখবে? মানুষ দেখতে চায় না। ভুল রাজনীতি করতেছেন। দেখেন আপনাদের সঙ্গে হেফাজতে ইসলাম বসছিল, ওনারা আপনাদেরকে কি বলছে? বলছে যে আপনারা মৌলবাদী কেন বলেন, মৌলবাদী বলতে পারবেন না। তখন আপনারা বলতেছেন না না না, আমি তো আপনাদেরকে বলি নাই, হেফাজতে ইসলামকে বলি নাই, এটা জামাতে ইসলামকে বলছি। এটা কোনো কথা? জামাতে ইসলাম আর হেফাজতে ইসলাম কি আপনারা আলাদা মনে করেন? আপনারা কি মনে করছেন যে হেফাজতে ইসলাম আপনাদের পিছনে চলে আসবে? একদম না। ইসলামিক মাইন্ডের একটি মানুষও আপনাদের পক্ষে আসবে না, কারণ আপনারা ইসলাম নিয়ে অনেক বিতর্ক কথাবার্তা বইলা ফেলাইছেন। এগুলো বলা ঠিক না। ইসলামিক দলগুলো এক সাইডে থাকবে ভাই। 91 সালে জামাতে ইসলামের 12% ভোট ছিল, এটা সবাই জানেন। বর্তমানে আইসা এটা কত পার্সেন্ট বাড়তে পারে আপনারা জনগণ কমেন্ট করে জানায়েন। আমার তো মনে হয় 4 ডবল হয়ে গেছে, 4 ডবল। হ্যাঁ, ওনাদের পক্ষে মানুষ ধীরে ধীরে চলে যাইতেছে। কারণ কি জানেন? ওনাদের কেউ লুটপাটও করতেছে না, রাহাজানি করতেছে না, খুন খারাপি করতেছে না। যে একটা ঘটনা ঘটলো ওনারা বিচার করতেছেন। শিবির দেখেন কোন আলোচনার মধ্যে আছে, ভালো কাজের মধ্যে আছে। ওনারা কোথায় বসে রয়েছে জানেন? ওই যে নেটওয়ার্কে যুদ্ধ চালাইতেছে, মিডিয়াতে তুলে ধরতেছে ওনাদের কর্মকাণ্ড সবকিছু। আর আপনাদের মিডিয়াতে আসে সব আখাস্তা নিউজ, যেগুলো আমরা গত 16 বছর দেখে আইছি। ওই একই নিউজ আসতেছে। এগুলার রাজনীতি ঠিক না। ডক্টর ইউনূসের চমকে খুব অল্প সময়ে যা ঘটেছে, বাংলাদেশ অবাক, পুরো বিশ্ব অবাক। বাংলাদেশের রাজনীতি বিশ্লেষক থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্ক অ্যানালিস্ট সবাই কেউ এটা কল্পনা করতে পারেন যে এত তাড়াতাড়ি এত বড় ঘটনা ঘটতে পারে। দর্শক, একটু ব্যাকগ্রাউন্ড থেকে আসি। ভারতের উপর আমাদের যে নির্ভরশীলতা, এটা ছিল একটা ইনএভিটেবল রিয়ালিটি, যে এটা বাস্তবতা, এটা তো এড়ানো যায় না। জামাতের লোকজন বা যে কোনো বিশ্লেষক বলতেন, বিএনপির লোকজন, বাংলাদেশের 3 দিকে ভারত, তাদেরকে এড়িয়ে তাদের বিকল্প তো আদৌ সম্ভবই না। তাদেরকে এড়িয়ে কি চলা যায়? তারা নেগেটিভলি নিলে কেউ টিকতে পারে? জামাতের মধ্যেই পারসেপশন ছিল, জামাত নেতারা এটা বলতো যে 3 দিক থেকে ভারতের একটা বাস্তবতা। আর ভারতের সাথে আমাদের বর্ডার আছে, সেখান থেকে বাংলাদেশের মানুষ খুব সহজে ট্রেনে, গাড়িতে ভারত যায়, চিকিৎসা নেয়, শপিং করতে যায়। ভারত থেকে অনেক জিনিস আমরা আমদানি করি, কিছু জিনিস আমরা রপ্তানিও করি, কিছু জিনিস তারা চোরাচালানো করে। তো এই যে বাস্তবতা, এটা এড়িয়ে চলা কি সম্ভব? যেমন ভারতে বাংলাদেশের একটা বিশাল অংশ মানুষ চিকিৎসা নিতে যায়, আমি নিজে গিয়েছি। তো সেখানে এটা বন্ধ হয়ে গেলে কি হবে? জামাতের অনেক বড় নেতা, মহানগর আমির পর্যায়ের নেতারাও ভারতে মারা গিয়েছেন চিকিৎসা নিতে গিয়ে, গাজীপুর মহানগরী আমির। কারণ এটা যদি না হয়, ভারত যদি এটা না দেয়, কি একটা অবস্থা হবে? জামাত ইসলামী ক্ষমতায় আসলে মনে হয় ভারত এগুলো দিবে না, এরকম একটা পারসেপশন ছিল। আওয়ামী লীগও মনে করতো, বাংলাদেশের জনগণও মনে করতো, এবং ভারতও মনে করতো এটা, যে আমরা এগুলো বন্ধ করে দিলে, চাল ডাল পেঁয়াজ দেওয়া বন্ধ করে দিলে, এবং এটা বলতো প্রকাশ্যে, পেঁয়াজ বন্ধ করে দিলে বুঝবা মজা, এবং চিকিৎসা নিতে না দিলে না চিকিৎসার অভাবে মারা যাবে, এরকম কথাবার্তা বিজেপির অনেক নেতা প্রকাশ্যে বলতো, পশ্চিমবঙ্গে অনেকে বলেছে। এবং বাংলাদেশের লোকজনের পারসেপশন ছিল এটা, যে ভারত চাইলে আমাদেরকে বিভিন্নভাবে মেরে ফেলতে পারে, জাস্ট তাদের ভিসা সুবিধা বন্ধ করে দেওয়ার মাধ্যমে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার মাধ্যমে। এটা সবার পারসেপশন ছিল, বিএনপি, জামাত থেকে শুরু করে সবাই এটাই ভাবতো। জামাতও ভাবতো, এমনকি জামাতের প্রতিনিধিও পাঠানোর চেষ্টা করতো ভারতে, যে না, তাদের সাথে একটা আস্থার সম্পর্কে যাওয়া যায় কিনা, কারণ ক্ষমতা আসলে তো দেশ চালাতে হবে। ভারতে চিকিৎসা নিতে না পারলে কি হবে? তখন তো জনগণই ক্ষমতা থেকে নামিয়ে দেবে। কিন্তু না, জামাত ক্ষমতা আসা লাগে নাই। জামাতের সাথে যে আচরণ করতো ভারত, সেই আচরণ ডক্টর ইউনূস সরকারের সাথে করা শুরু করেছে। ভারত মনে করে যে না, বাংলাদেশ এখন জামাত ক্ষমতায়, অতএব ওই জামাতের প্রতি ভারতের আকীদা এক্সারসাইজ এখনই শুরু করেছে, সবকিছু বন্ধ করে দিয়েছে কান্ট্রি। কিন্তু না, দিস ইজ প্রফেসর ইউনূস। তিনি অল্পের মধ্যে, মুহূর্তের মধ্যে উত্তম বিকল্প তৈরি করেছেন, যেটা আমাদের কল্পনার বাইরে ছিল। আমরা কেউ এই বিকল্প আগে সাজেস্ট করতে পারেন, কোনো বিশ্লেষক পারেন, যে ভারত তাদের ভিসা বন্ধ করে দিলে, চিকিৎসা নিতে যাওয়ার রাস্তা বন্ধ করে দিলে, যে আমরা বাসে কিংবা ট্রেনে ভারত যাই, এত সুন্দর সহজ সুবিধা বন্ধ করে দিলে আমাদের কি হবে? কিন্তু না, সেম খরচে, ওভারঅল কম খরচে আমরা ভারতের চেয়ে আরো উন্নত চিকিৎসা এখন নিতে পারছি। ডক্টর ইউনূসের কল্যাণে সেই ব্যবস্থা হয়েছে। দর্শক, একটা খবর ইত্তেফাকের, বাংলাদেশিদের মেডিকেল ভিসা না দিয়ে চীনের জন্য পথ খুলে দিয়েছে ভারত। এখন চীন পথ খুলে দিয়েছে ডক্টর ইউনূসের কল্যাণ।
পাকিস্তান পথ করে দিচ্ছে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হচ্ছে, ইরান এগিয়ে আসছে, তুরস্ক এগিয়ে আসতে চাইছে, মালয়েশিয়া থাইল্যান্ডও খরচ কমাচ্ছে। দেখেন এখন বিষয়টা এমন পর্যায়ে এসেছে, আপনি পশ্চিমবঙ্গে 300-350 টাকা বাংলাদেশি টাকা বা রুপির কথা যদি বলি, বা 500 টাকার নিচে এখন হোটেল পাওয়া মুশকিল। অথচ চীনের বিভিন্ন প্রদেশে আপনি বাংলাদেশি টাকার 100 টাকা 125 টাকায় হোটেল পাবেন, এসি রুম। আপনি যদি পশ্চিমবঙ্গে কিংবা চেন্নাইতে, মুম্বাইতে বাংলাদেশি মানুষ যায় বেশি চিকিৎসা নিতে, সেখানে 3 বেলা মোটামুটি খেতে চান, অনেক জায়গা তো চাইলেও গরুর গোশত খেতে পারবেন না, অনেক জায়গায় পাবেন, চেন্নাই, ভেলোর বা এইসব জায়গায় গরুর গোশত পাওয়া যায়। তাতে আপনি 3 বেলা 300 টাকার নিচে খাবেন, এটা খুব কষ্টকর মানসম্মত খাবার যদি খেতে চান। অথচ 100 টাকা 120 টাকা 150 টাকায় 3 বেলা খাবার আপনি গরুর গোশত দিয়ে খেতে পারবেন চীনে। এতটাই কম খরচ। আর চিকিৎসার যে খরচ, এটা নিয়ে বাংলাদেশে আলোচনা হয় না। বাংলাদেশি লোকজন যেসব জায়গায় ভারতের চিকিৎসা নিতে যেত, সেসব জায়গায় চিকিৎসার খরচ তারা অনেক বাড়িয়ে দিয়েছিল। একসময় বিখ্যাত চেন্নাইয়ের ভেলোরের সেই সিএমসি হসপিটাল, ক্রিশ্চিয়ান মিশনারি যে হসপিটাল, সেই হসপিটালে খুব কম খরচে অনেক জটিল রোগের চিকিৎসা হতো, ক্যান্সারের অপারেশন বা অনেক কিছু। কিন্তু সেই সিএমসির অবস্থা এখন বাংলাদেশের গলাকাটা প্রাইভেট হসপিটাল মতো, লক্ষ লক্ষ টাকা নেমে যাবে আপনার চিকিৎসা নিতে। টেস্টের খরচ অনেক টাকা, বিভিন্ন টেস্ট 35,000, 40,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা টেস্টের খরচ। যে টেস্ট করাতে আপনার কোনো জটিল ক্যান্সারের বা এরকম কোনো টেস্ট করাতে যেটা ভারতে খরচ আপনার 50,000, সেটা চীনে তার চাইতে উন্নত মানের মেশিনারিজ দিয়ে টেস্ট করতে পারবেন আপনি 10,000 টাকায়। তাহলে ওভারঅল অনেক কম খরচে আরো উন্নত চিকিৎসার সুযোগ বাংলাদেশের মানুষ অলরেডি পেয়েছে, এজন্য তারা চীন যাচ্ছে। এই সেম সুযোগটা তৈরি করে দেবে ইরান, পাকিস্তান। কিছু কিছু চিকিৎসা, সব না, নিউরো মেডিসিন বা এটিপির কিছু চিকিৎসায় করাচি, ইসলামাবাদ ভারতের চাইতে অনেক অ্যাডভান্স, বড় বড় নিউরো সার্জন রয়েছে সেখানে। সেখানেও অনেক কম খরচ। আপনার যেখানে ভারতে আপনার থাকতে খেতে ডেইলি 500 টাকা লাগে, সেখানে পাকিস্তানি বাংলাদেশি টাকার 100 টাকার মধ্যে হয়ে যায়, কারণ পাকিস্তানের রুপির ইনফ্লেশন চলছে। বাংলাদেশি টাকার 100 টাকায় আপনি ভালো খাবার খেতে পারবেন, বাংলাদেশি টাকার মান বেশি পাকিস্তানে। তো দর্শক, তো এইভাবে ডক্টর ইউনূসের কল্যাণে কিন্তু উত্তম বিকল্প তৈরি হয়েছে, মানুষ লুফে নিচ্ছে। এবং ভারতের শত্রু যারা চীন, পাকিস্তান, তারা স্বাভাবিকভাবে লুফে নেবে, খুব সহজে ভিসা দিচ্ছে, ভিসার খরচ কমাচ্ছে, আরো কমাবে, পারলে ভিসা ফ্রি করে দেবে। পাকিস্তান তো ভিসা ফ্রি করে দিচ্ছে। সুপ্রিয় দর্শক, আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন। তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।